প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবুজ ভাইয়া। বিগত এক যুগ ধরে তোমাদের পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের সাজেশনটা দিতে যাচ্ছি। সেটা হচ্ছে এসএসসি ভূগোল। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য মূলত আজকে আমার এই ভূগোল ক্লাসের সাজেশনটি। তো আমি যদি তোমাদের বলি, এই অধ্যায়টি সাজেশনটাকে আমরা মোট 4টি ভাগে ভাগ করেছি। 1 নম্বর, প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। 2 নম্বর, আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সিকিউ এবং শর্ট কোশ্চেনগুলো বলে দিব। এবং তারপরে খুবই সংক্ষিপ্ত আকারে যেগুলো না পড়লে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন সেগুলো বলে দেবো ইনশাল্লাহ। তো আসেন কথা না বলে আমরা শুরু করি। তো অধ্যায় ভিত্তিক সাজেশনের কথা যদি বলি, আমাদের এই বছরে যারা তোমরা 2026 এসএসসি পরীক্ষা দিচ্ছ, এখানে মূলত অধ্যায় আছে তোমাদের মোট 6টি। 2 অধ্যায় আছে, 3 অধ্যায় আছে, 4 অধ্যায় আছে, 6 অধ্যায় আছে, 7 অধ্যায় এবং 10 অধ্যায়। এবং তোমাদের যদি বলি, তোমাদের 2 অধ্যায় এবং 3 অধ্যায় থেকে 2টি করে কোশ্চেন হবে এবং বাকি অধ্যায়গুলো থেকে একটা করে কোশ্চেন মোট আসবে। তোমাদের মোট কোশ্চেন আসবে হচ্ছে 8টি। এখান থেকে 5টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো তোমরা যারা শুধু পাস করতে চাও, তারা অনলি 2টা অধ্যায় যদি পড়ো, অনলি 2টা অধ্যায়, অনলি 2টা অধ্যায়, 2 অধ্যায় এবং 4 অধ্যায়, অনলি 2 অধ্যায় এবং 4 অধ্যায় পড়ো, তাহলে তুমি নিঃসন্দেহে থাকো এখান থেকে 4টি কোশ্চেন কমন পাবা। তো এখানে সমস্যা আছে যে 3 অধ্যায়টা, 2 অধ্যায় এবং 3 অধ্যায় একটু কঠিন। যাদের কাছে 3 অধ্যায়টা কঠিন মনে হয়, তারা একটা কাজ করতে পারো। তোমরা শুধু যারা পাস করতে চাও, তারা 2 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় করতে পারো। অধ্যায়গুলো খুবই সহজ। তুমি 2বার 3বার রিডিং পড়লে ফুল মার্কস অ্যান্সার করার মতো ক্ষমতা, তোমার অ্যাবিলিটি চলে আসবে ইনশাল্লাহ। তো আমি যদি এবার হচ্ছে কি, যারা একটু ভালো করতে চাও, আমি আবারও কথাগুলোকে বলছি, একটু রিপিট করছি, একটু শুনো। তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও, তারা 2 অধ্যায় করো, 6 অধ্যায় করো, 7 অধ্যায় করো, এর বেশি আর করার দরকার নাই। এবং যারা এ গ্রেড পেতে চাও বা এর থেকে একটু ভালো রেজাল্ট করতে চাও, এ প্লাস পেতে চাও, তাদেরকে আমি বলবো তোমরা 4টা অধ্যায় করো, মাত্র একটা অধ্যায় যোগ করবা। 2 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় তো করবাই, তার সঙ্গে 10 অধ্যায়টি করো। তাহলে এই কেন এগুলো বলছি, কারণ এগুলো খুবই সহজ। এখান থেকে তুমি মিনিমাম সর্বনিম্ন 5 থেকে 6টা কোশ্চেন কমন পাবা, 5 থেকে 6টা কোশ্চেন কমন পাবা। এবং যারা 100 মার্কস পেতে চাও, তাদের তো কোনো কথাই নাই, সব করতে হবে, এক্ষেত্রে কোনো দ্বিমত রাখা যাবে না। তো আমি যদি সংক্ষিপ্ত আকারে আরেকবার বলি, যারা তোমরা শুধু পাস করতে চাও, অনলি 2 অধ্যায়, 6 অধ্যায় এবং 7 অধ্যায় করো। যারা আরেকটু ভালো করতে চাও, তারা 2 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায় এবং 10 অধ্যায় করো। এবং যারা ফুল মার্কস অ্যান্সার করতে চাও, তোমরা সবগুলো অধ্যায় কম বেশি করে দেখে যাও। তবে আমি যে অধ্যায়গুলোর কথা বললাম, এই অধ্যায়গুলোর প্রতি একটু বেশি ফোকাস রাখবা। এখন যদি আমি কোশ্চেনগুলো বলে দিই যে কোন কোশ্চেনগুলো আসবে, আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনো। আমি যে কোশ্চেনগুলোর কথা বলছি 100% শিওর এই কোশ্চেনগুলোই আসবে। কেন? আমি এক যুগেরও বেশি পড়াচ্ছি তোমাদের, এবং এই এক যুগেরও বেশি আমি প্রায় 1 লক্ষ+ স্টুডেন্টকে পড়িয়েছি। সেই 1 লক্ষ+ স্টুডেন্ট পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি 100% শিওর আমি যেগুলো বলতেছি এইগুলোর মধ্য থেকেই ইনশাল্লাহ আসবে। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ের যদি শর্ট কোশ্চেন, অর্থাৎ ক নম্বরের জন্য এবং শর্ট কোশ্চেনের জন্য কোনগুলো আসবে সেটা যদি বলি জ্ঞানমূলক, তাহলে আমি বলি 1 নম্বরে আছে ভূগোল বিষয়ের জনক। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর, ভূগোল কাকে বলে। 3 নম্বর যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সিসি পার্কের পরিবেশের সংজ্ঞাটি লেখো। 4 নম্বর, বাণিজ্য কাকে বলে। এই 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তোমরা পড়তে পারো পরিবেশ কাকে বলে, সামাজিক পরিবেশ কি, ম্যাকর্নির ভূগোলের সংজ্ঞাটি কি, প্রাকৃতিক ভূগোল কাকে বলে, অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোলের সংজ্ঞা দাও, নক্ষত্র কাকে বলে এবং পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে। মোটামুটি এইগুলো পড়লেই তোমাদের এক অধ্যায়ের ক নম্বর এবং শর্ট কোশ্চেনের জন্য কমপ্লিট হয়ে যাবে। এবং আমরা যদি অনুধাবনের কথা বলি, তাহলে 1 নম্বরে যেটা আসছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি 1 থেকে 4 পর্যন্ত যে কোশ্চেনগুলো বলবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তুমি কোনোটাই বাদ দিতে পারবে না, কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নাই। তো 1 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে ভূগোল কাকে বলে এবং জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটাকে আমরা 7 স্টার রাখবো অনুধাবনের জন্য, অর্থাৎ খর জন্য। 2 নম্বর যে প্রশ্নটি রেখেছি, প্রাকৃতিক ভূগোল কাকে বলে, অথবা এরকম আসতে পারে কোশ্চেনটা ঘুরায় যে প্রাকৃতিক ভূগোল বলতে তুমি কি বুঝো, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর রেখেছি উপগ্রহ বলতে কি বুঝো বা বর্ণনা করো, উপগ্রহ বলতে কি বুঝো অথবা উপগ্রহ বর্ণনা করো। 4 নম্বর, সমুদ্রবিদ্যার বিষয়বস্তু কি।
5 নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা কি, ব্যাখ্যা করো। 6 নম্বর ভূগোলের পরিধি বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো। 7 নম্বর মানুষের ক্রিয়াকলাপে পরিবেশকে কিভাবে প্রভাবিত করে। 8 নম্বর নগর ভূগোলকে কোন বিষয়ের চর্চা করা হয়, মানে নগর ভূগোল কোন বিষয়গুলোর চর্চা করা হয়, বিষয়গুলো লেখো। 9 নম্বর আধুনিক ভূগোলের আলোচ্য বিষয় ব্যাখ্যা করো। 10 নম্বর পরিবেশ কিভাবে পরিবর্তিত হয়। 11 নম্বর নগরের উৎপত্তি এবং বিকাশ ভূগোলের যে শাখায় উল্লেখ করা হয়েছে তা ব্যাখ্যা করো। এবং 12 নম্বর পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্গত, পশুপালন ভূগোল কোন শাখার অন্তর্গত ব্যাখ্যা করো। এবং গ এবং ঘ এর জন্য যদি বলি, এখান থেকে তোমরা ভূগোল এবং পরিবেশের ধারণা, তারপরে ভূগোলের পরিধি এবং শাখা, এগুলো একটু ভালো করে দেখবা। এবং আরো যদি কিছু কথা বলি তাহলে মোটামুটি এইগুলোই এক অধ্যায় থেকে এইগুলোই যথেষ্ট, ঠিক আছে, এইগুলোই যথেষ্ট, এর বাইরে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ। আচ্ছা, 2 অধ্যায়ের যদি বলি, 2 অধ্যায়ে মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী, তাহলে এখান থেকে প্রথম যে 7টি কোশ্চেন বলবো, এই 7টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, তুমি কোনো কোশ্চেন স্কিপ করবা না। 1 নম্বর নীহারিকা কাকে বলে। 2 নম্বর মহাকাশ কাকে বলে। 3 নম্বর নক্ষত্র কাকে বলে। 4 নম্বর উপগ্রহ কাকে বলে। 5 নম্বর অক্ষরেখা কি, অথবা তোমাকে এভাবেও বলতে পারে মেরুরেখা কাকে বলে, অক্ষরেখা কি অথবা মেরুরেখা কাকে বলে। 6 নম্বর কর্কটক্রান্তির রেখা কাকে বলে। 7 নম্বর অক্ষাংশ কাকে বলে। এই যে 1 থেকে 7 পর্যন্ত বললাম, অক্ষাংশ পর্যন্ত, এই 1 থেকে 7 পর্যন্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই। এরপরের বাকিগুলো প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, বাট একটু আগেরগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনোযোগ সহকারে পড়বা। যে গ্যালাক্সি কাকে বলে, নক্ষত্র জগৎ বলতে কি বুঝো, বার্ষিক গতি কাকে বলে, কর্কট ক্রান্তি রেখার মান কত, কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়, আন্তর্জাতিক তারিখ রেখা কি, ছায়াপথ কাকে বলে, আকাশগঙ্গা বলতে কি বুঝো, নিরক্ষরেখা কাকে বলে, এবং সৌরদিন কাকে বলে। আচ্ছা, এই যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, এই ভিডিও আমি সুন্দর করে পিডিএফ করে তোমাদের দিব ইনশাল্লাহ। তোমরা যারা পিডিএফটি পেতে চাও কমেন্ট বক্স চেক করো, ইনশাল্লাহ পেয়ে যাবা। অনুধাবনমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট কোশ্চেনের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি যদি তোমাদের বলি, এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত যে কোশ্চেন আছে, প্রথম যে 8টা কোশ্চেন রেখেছি, 8টা কোশ্চেন তোমরা কোনো মতেই বাদ দিবা না, প্রথম 8টা কোশ্চেন কোনো মতেই বাদ দিবা না। 1 নম্বরে রেখেছি কোন গ্রহের উপরিভাগ চাঁদের মতো, ব্যাখ্যা করো। কোন গ্রহের উপরিভাগ চাঁদের মতো সেটা ব্যাখ্যা করো। 2 নম্বর রেখেছি পৃথিবীর বার্ষিক গতি বলতে কি বুঝো। 3 নম্বরে রেখেছি উল্কাকে দুরন্ত তারা বলে মনে করা হয় কেন, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ। অথবা এই কোশ্চেনটি এভাবে ঘুরাই আসতে পারে যে ছুটন্ত তারা বলতে তুমি কি বুঝো, ব্যাখ্যা করো। মহাকাশে ছুটন্ত তারা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। এভাবে করে ঘুরাই পেঁচাই কোশ্চেনটা আসতে পারে। 4 নম্বর যে কোশ্চেনটা রেখেছি কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝো। 5 নম্বর মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন। অথবা এই কোশ্চেনটা ঘুরাই এভাবে আসতে পারে যে মঙ্গল গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই কেন। 6 নম্বর নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ বেশি হওয়ার কারণ কি, ব্যাখ্যা করো। নিরক্ষরেখায় পৃথিবীর বেগটা বেশি হয়ে যায়, কেন বেশি হয়ে যায়। 6 নম্বর আন্তর্জাতিক তারিখ রেখা আঁকাবাঁকা কেন হয়, আঁকাবাঁকা করে আঁকা কেন হয়েছে। অথবা কোশ্চেনটা এভাবে ঘুরে আসতে পারে 180 ডিগ্রি দাগিমা রেখা আঁকাবাঁকা কেন, ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা আরেকটু ঘুরে আসতে পারে যে কোনো কাল্পনিক রেখা আঁকাবাঁকা করে অঙ্কন করা হয় কেন, ব্যাখ্যা করো। এই যে আমি যে কথাগুলো বলছি, এগুলো তোমরা সুন্দর করে খাতায় নোট করে নিবা এবং সেইভাবে করে পড়বা। এবং 8 নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে 30শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারণ কি। 30শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল কেন হয়। এই যে 1 থেকে 8 পর্যন্ত কোশ্চেন বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 9 নম্বর তথ্য আদান প্রদানে কোন উপগ্রহ ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটি এভাবে ঘুরে আসতে পারে তথ্য আদান প্রদান এবং অন্যান্য কাজে যে গ্রহ ব্যবহার করা হয় তার ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা আরেকভাবে ঘুরে আসতে পারে যে গোয়েন্দা নজরদারিতে কোন উপগ্রহ ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটা আরেকটু ঘুরে আসতে পারে যে নিরক্ষরেখায় পৃথিবী ঘূর্ণন বেগ সবচেয়ে বেশি কেন, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো একটু দেখে যেও। 10 নম্বর রাত ও দিন ছোট বড় হয় কেন। 11 নম্বর বুধ গ্রহে প্রাণীর অস্তিত্ব নেই কেন। 12 নম্বর মহাকাশে কোন দুটিকে লেজযুক্ত জ্যোতিষ্ক বলা হয়, ব্যাখ্যা করো। এবং
13 নম্বর প্রমাণ সময় বলতে কি বুঝো। এবং তোমাদের যদি বলি গ এবং ঘর জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের আমি বলেছি যে এই অধ্যায় থেকে 2 সেট কোশ্চেন হবে, একদম পাকা 2 সেট কোশ্চেন, এবং এখান থেকে 3 থেকে 5টা শর্ট কোশ্চেন আসবে এবং এমসিকিউ তো প্রচুর পরিমাণে আসবে। তো এখানে গ এবং ঘর জন্য তোমরা পড়বা মহাকাশ এবং মহাবিশ্ব, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখে যেও। সৌরজগৎ, 3 নম্বর পৃথিবীর আকার আকৃতি, 4 নম্বর পৃথিবীর গতি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং ঋতু পরিবর্তন। এরপরে 3 অধ্যায়ের যদি বলি, 3 অধ্যায়টা মোটামুটি সহজ একটা অধ্যায়, তোমরা একবার দুইবার দেখলেই পারবা। তোমাদের 3 অধ্যায় থেকে অনলি 6টা কোশ্চেন দিছি, ইনশাআল্লাহ 6টার মধ্যে থেকেই কমন আসবে। তো প্রথম যে কোশ্চেন যেটা আছে ভূস্থানিক মানচিত্রের সংজ্ঞা দাও, ভূস্থানিক মানচিত্রের সংজ্ঞা দাও এবং জিআইএস এর পুনরূপ, এই 2টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। ভূস্থানিক মানচিত্রের সংজ্ঞা দাও এবং জিআইএস এর পূর্ণরূপ ব্যাখ্যা করো, এই 2টা থেকে ইনশাআল্লাহ তুমি কোশ্চেন কমন পাবা। তারপরও যাতে রিস্ক না হয়ে যায়, রিস্ক এড়ানোর জন্য তোমরা আরো 4টি কোশ্চেন দেখে যেতে পারো যে মানচিত্রে কয়টি পদ্ধতি বা স্কেল নির্দেশ করা হয়, জিআইএস কাকে বলে, মানচিত্র কাকে বলে, স্থানীয় সময় কাকে বলে। মোটামুটি এইগুলো করলেই তোমাদের 3 অধ্যায় থেকে এমসিকিউ মানে শর্ট কোশ্চেন এবং ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলকের জন্য হয়ে যাবে। এই অধ্যায়টা অনুধাবনমূলক এবং সংক্ষেপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অনুধাবনের কথা যদি বলি, তো প্রথম যে প্রশ্নটাকে রেখেছি, একটি বিশেষ মানচিত্রের সাহায্যে সরকার ভূমির কর আদায় করে থাকে, ব্যাখ্যা করো, ওই বিশেষ মানচিত্রটির ব্যাখ্যা করতে হবে। 2 নম্বর ভূস্থানিক মানচিত্র বলতে তুমি কি বুঝো, ব্যাখ্যা করো। 3 নম্বর স্থানীয় সময় বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। 4 নম্বর অক্ষাংশ নির্ণয়ে ভূগোলবিদদের জন্য বর্তমানে অত্যন্ত মূল্যবান যন্ত্র কোনটি, মানে অক্ষাংশ নির্ণয়ে যে সিক্সটিন কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে বলছে। অথবা কোন যন্ত্রের মাধ্যমে আমরা স্থানের অক্ষাংশ এবং দাখিমা রেখার শুরু করে সবকিছু জানতে পারি, সেই যন্ত্রের বর্ণনা দাও। 5 নম্বর কোন ডিভাইসের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানের অক্ষাংশ এবং উচ্চতা জানা যায় তা ব্যাখ্যা করো। অথবা কোশ্চেনটি এভাবে ঘুরায় আসতে পারে জিপিএস এর সুবিধা লেখো। অথবা কোশ্চেনটি এভাবে ঘুরাই আসতে পারে যে ভৌগোলিক তথ্য বিশ্লেষণের ব্যবস্থাকে কি বলা হয়, ব্যাখ্যা করো। এই যে 1 থেকে 5 পর্যন্ত 5টা কোশ্চেন বললাম, এই 5টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খুব ভালো করে পড়বা। তো বাকি যে কোশ্চেনগুলো পড়ছি, কারণ আমরা এখান থেকে কোশ্চেনে রেখেছি 9টি, তো 9টি কোশ্চেন যদি এক অধ্যায় থেকে না পড়তে পারো এটা তোমাদের জন্য ব্যর্থতা হবে। তো 6 নম্বর যে কোশ্চেন রেখেছি সেটা হচ্ছে আয়তনে বড় দেশ সমূহ একাধিক প্রমাণ সময় থাকে কেন। অথবা কোশ্চেনটা এভাবে ঘুরাই আসতে পারে কানাডাতে প্রমাণ সময় একাধিক কেন। অথবা কোশ্চেনটা আরেকটু ঘুরাই আসতে পারে যুক্তরাষ্ট্রে প্রমাণ সময় 4টি কেন। অথবা কোশ্চেনটা আরেকটু ঘুরাই আসতে পারে বিভিন্ন দেশে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় কেন। অথবা কোশ্চেনটা আরেকটু ঘুরাই আসতে পারে পৃথিবীর কিছু দেশে একাধিক প্রমাণ সময় থাকে কেন, ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কোশ্চেনটা মনোযোগ সহকারে পড়বা। এবং 7 নম্বর যে কোশ্চেনটি রেখেছি সেটা হচ্ছে মানচিত্রের অনুপাত কেন কাজে লাগে, বা প্রভৃত অনুপাত কেন কাজে লাগে, বা মানচিত্রের প্রভৃত অনুপাত প্রয়োজন হয় কেন। 8 নম্বর বৃষ্টিপাত পরিমাপের জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়, সূর্যের অবস্থান থেকে সময় নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা করো। 9 নম্বর ওকে। এবং গ এবং ঘ এর জন্য যে 5টা টপিকস রেখেছি সেটা হচ্ছে মানচিত্রের ধারণা, 2 নম্বরে রেখেছি গুরুত্ব এবং ব্যবহার, 3 নম্বরে রেখেছি মানচিত্রের প্রকারভেদ, 4 নম্বরে রেখেছি স্থানীয় সময় এবং প্রমাণ সময়, 5 নম্বর রেখেছি স্থানভেদে সময়ের পার্থক্য। আচ্ছা, এরপরে যদি আমরা 4 অধ্যায়ের কথা বলি, 4 অধ্যায়ের প্রথম 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রথম 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো 4 অধ্যায় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। তো প্রথমে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে ভূত্বক কি। 2 নম্বর নগ্নিভবন কাকে বলে। 3 নম্বর অপসারণ কাকে বলে। 4 নম্বর সমভূমি কাকে বলে। এই 4টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাকি কোশ্চেনগুলো পড়তে হবে, কেন এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ, এসকিউ এবং এমসিকিউ তোমার ক নম্বর জ্ঞানমূলক কোশ্চেন হবে। তো 5 নম্বরে রেখেছি ভূমি কাকে বলে। 6 নম্বরে রেখেছি ভিজুভিয়াস কোন ধরনের পর্বত। 7 নম্বরে রেখেছি শিলা কাকে বলে। 8 নম্বর উপনদী কাকে বলে। 9 নম্বর পৃথিবীর সমগ্র ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা হয়। 10 নম্বর খনিজ কাকে বলে।
11 নম্বর লাভা কাকে বলে, 12 নম্বর বিচূর্ণ ভবন কাকে বলে, 13 নম্বর দোয়াব কি, 14 নম্বর শাখা নদী কাকে বলে, 15 নম্বর পর্বত কাকে বলে, 16 নম্বর মালভূমি কাকে বলে। আচ্ছা, তো এই অধ্যায়ের আমরা যদি অনুধাবন বা সংক্ষিপ্তের কথা বলি তাহলে এখান থেকে আসতে পারে 1 নম্বরে যেটা রেখেছি। আমি তোমাদের আরেকটা বলে রাখি, এখান থেকে 1 থেকে 6 পর্যন্ত প্রথম 6টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 1 নম্বর রেখেছি ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়, 2 নম্বর সিলেট কোন ধরনের শিলা ব্যাখ্যা করো, 3 নম্বর সুনামি কেন হয় ব্যাখ্যা করো। অথবা এই কোশ্চেনটা ঘুরায় আসতে পারে সুনামি সৃষ্টির কারণ কি, অথবা কোশ্চেনটা এভাবে আসতে পারে সুনামি কাকে বলে ব্যাখ্যা করো। 4 নম্বর মরুভূমিতে বায়ুর মাধ্যমে ক্ষয় সাধন বৃদ্ধি বেশি দেখা যায়, মানে মরুভূমিতে বায়ুর কারণে ক্ষয় সাধন বেশি দেখা যায় কেন। অথবা কোশ্চেনটা একটু পরিবর্তন করে আসতে পারে যে বায়ুর ক্ষয় কার্য মরুভূমিতে অধিক কেন দেখা যায়। অথবা কোশ্চেনটা আরেকটু ঘুরে আসতে পারে মরুভূমি এলাকায় মৃত্তিকার সুদৃঢ় নয় কেন ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ো। 5 নম্বর যে প্রশ্নটি রেখেছি গম্বুজ আকার ধারণ করে কোন পর্বত ব্যাখ্যা করো, অথবা গম্বুজ আকৃতির পর্বত ব্যাখ্যা করো। 6 নম্বর তিব্বত কোন ধরনের মালভূমি ব্যাখ্যা করো। এই যে 1 থেকে 6 পর্যন্ত এই 6টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এরপরের 6টা কোশ্চেন একটু দেখে যাবা যে পর্বত প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়, কোন শিলাভূমিতে জীবাশ্মের আধিক্য বেশি, গিরিখাত বলতে কি বুঝে ব্যাখ্যা করো বা গিরিখাত কিভাবে গঠিত হয়, বরফ গলা পানি প্রবাহিত হয়ে কি সৃষ্টি হয়, খনিজকে শিলা বলা যায়, খনিজকে শিলা বলা যায় কি, এবং 12 নম্বর পাললিক শিলার জীবাশ্ম দেখা যায় কেন। এগুলো বললে মোটামুটি হয়ে যাবে। এবং গ এবং ঘ এর জন্য যদি তোমাদের বলি অভ্যন্তরীণ গঠন এবং উপাদান, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন এবং উপাদান খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবা। 2 নম্বর ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, এটা হতে পারে ধীর পরিবর্তন অথবা আকস্মিক পরিবর্তন, দুইটাই একটু মনোযোগ সহকারে দেখবা। 3 নম্বর সুনামি, 4 নম্বর ভূমিকম্প, 5 নম্বর আগ্নেয়গিরি, 6 নম্বর নদী দ্বারা সৃষ্ট ভূমি এবং 7 নম্বর পৃথিবীর বাহ্যিক গঠন। খুবই মনোযোগ সহকারে দেখবা। 6 নম্বর তোমাদের 6 নম্বর প্রথম 5টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, 6 অধ্যায় বাদ দিবা না। 6 অধ্যায় যদি বলি 1 নম্বর হাইড্রো শব্দের অর্থ কি, 2 নম্বর মহাসাগর কাকে বলে বা মহাসাগর বলতে তুমি কি বুঝো, 3 নম্বর উপসাগর কাকে বলে, 4 নম্বর হ্রদ কাকে বলে, 5 নম্বর মহীসোপান কাকে বলে, 6 নম্বর বায়ুমণ্ডল কাকে বলে। এই যে 1 থেকে 6 পর্যন্ত এই 6টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর তোমরা একটু দেখে যাবা, 7 থেকে 14 পর্যন্ত 12 পর্যন্ত এগুলো দেখে যাবা যে 7 নম্বর মহিডাল কাকে বলে, 8 নম্বর সমুদ্র স্রোতের প্রধান কারণ কি, 9 নম্বর সমুদ্র স্রোত কাকে বলে, 10 নম্বর হিমশৈলী কি, 11 নম্বর শৈলশিলা কাকে বলে, 12 নম্বর শীতল স্রোত কাকে বলে। আচ্ছা, এখানে যদি অনুধাবনের কথা বলি তোমরা অনলি 2টা কোশ্চেন একটু ভালো করে পড়বা, 2টা কোশ্চেন। সেটা হচ্ছে 1 নম্বর পৃথিবীর মহাসাগর সমূহের আয়তন উল্লেখ করো, এবং 2 নম্বরে যেটা বলি কোন ধরনের স্রোত নিরক্ষরীয় অঞ্চল থেকে মেরুতে প্রবাহিত হয়, অর্থাৎ নিরক্ষ থেকে মেরুতে যায় কোন স্রোত। 3 নম্বর শীতল স্রোত বলতে কাকে বলে। এই তিনটি প্রশ্ন খুবই ভালো করে পড়বা, বাকি কোশ্চেনগুলো একটু দেখতে পারো। এবং গ এবং ঘ এর জন্য যদি তোমাদেরকে আমি বলি, গ এবং ঘ এর জন্য তোমরা সমুদ্র তলদেশের ভূমিরূপ এবং সামুদ্রিক সম্পদ খুবই ভালো করে পড়বা। 2 নম্বর সমুদ্র স্রোতের কারণ এবং প্রভাব ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। জোয়ার ভাটার কারণ এবং প্রভাব খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। কেন আমি তোমাদের বলেছি অনলি তোমরা 2 থেকে 3টা অধ্যায় পড়ো, তাহলে এই অধ্যায়গুলো তো তোমাকে ভালো করে পড়তেই হবে। আচ্ছা, এবার যদি আমি তোমাদের 10 নম্বর অধ্যায়ের কথা বলি তাহলে তোমরা 10 নম্বর অধ্যায়ের জন্য তোমরা প্রথম 3টি কোশ্চেন, এই যে প্রথম যে কোশ্চেনটা দিচ্ছি ইপিজেড এর পূর্ণরূপ, 10 নম্বরটা হচ্ছে তোমাদের বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। আর বাংলাদেশের ভৌগোলিক বিবরণের প্রথম যে কোশ্চেনটা তোমাদের আসবেই ইনশাআল্লাহ সেটা হচ্ছে ইপিজেড এর পূর্ণরূপ কি। আচ্ছা, 2 নম্বর প্লাইস্টোসিন কাল কাকে বলে, 3 নম্বর নদীমাতৃক দেশ বলতে কি বোঝায়। এই 3টা কোশ্চেন ভালো করে পড়ো, বাকি কোশ্চেনগুলো যদি তুমি দেখতে পারো দেখে যেতে পারো, যেমন মোহনা কাকে বলে, মৌসুমী বায়ু কি, শক্তির অন্যতম উৎস কি, বর্ষা ঋতু কাকে বলে, ঢিলা বা টিলা কাকে বলে, প্লাবন কাকে বলে, শীতকাল কাকে বলে, এগুলো একটু দেখে যেতে পারো। আচ্ছা, এবং তোমাদের অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অনলি 2টা কোশ্চেন দিচ্ছে, অনলি 2টা কোশ্চেন। সেটা হচ্ছে বাংলাদেশের সমুদ্র সীমা কিভাবে বৃদ্ধি পেয়েছে ব্যাখ্যা করো, এবং 2 নম্বর নদীমাতৃক দেশ বলা হয়, বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়। তোমরা এই 2টা কোশ্চেন ভালো করে পড়ো, ইনশাআল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবা। এরপরেও যদি তুমি আরো একটু ভালো প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা বিগত বছরে নদীর নাব্যতা হারাচ্ছে কেন ব্যাখ্যা করো, এটা প্রচুর
কতবার এসছে দেখে যেতে পারো, এবং বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কোন বায়ু এটা দেখে যেতে পারো। আর বাকিগুলো যদি সময় থাকে দেখো। আচ্ছা, এবার গ এবং ঘয়ের জন্য বাংলাদেশের অবস্থান আয়তন, বাংলাদেশের অবস্থান আয়তন কোনো কথা নেই মুখস্থ। বাংলাদেশের সীমা, বাংলাদেশের নদী, প্রকৃতি এবং নদ নদী, প্রকৃতি এবং নদ নদী থেকে প্রশ্ন হবেই। প্রকৃতি, নদ নদী, জলবায়ু, প্রকৃতি, বাংলাদেশের আয়তন, অবস্থান, প্রকৃতি, নদ নদী, জলবায়ু, এখান থেকে কোশ্চেন হবেই। তুমি যে পরীক্ষায় দাও না কেন সেই পরীক্ষাতেই কোশ্চেন হবেই। আচ্ছা, এবং 14 অধ্যায় এবং আমাদের লাস্ট অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ। তো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে তোমাদের মাত্র 6টা কোশ্চেন রেখেছি। 1 নম্বর খরা কাকে বলে, 2 নম্বর নদী ভাঙন, 3 নম্বর প্রশমন কাকে বলে, 4 নম্বর দুর্যোগ কাকে বলে, 5 নম্বর বাংলাদেশের নদীর সংখ্যা কত, 6 নম্বর বিপিডিসি এর পূর্ণরূপ কি। এই 6টা কোশ্চেনের মধ্যে থেকে ইনশাআল্লাহ তুমি কমন পাবাই, এর বাইরে কোশ্চেন হবে না। এবং তোমাদের অনুধাবন এবং সংক্ষিপ্তের জন্য এখান থেকে 10টা কোশ্চেন রেখেছি। তো তোমরা প্রথম 4টি কোশ্চেন পড়ো, ভালো করে পড়ো, বাকিগুলো দেখতে সময় পাইলে দেখো, নাহলে বাদ। আচ্ছা, 1 নম্বরে রেখেছি বিপর্যয় বলতে কি বুঝো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে ঘূর্ণিঝড় বেশি হওয়ার কারণ কি, খুবই গুরুত্বপূর্ণ। অথবা কোশ্চেনটা এভাবে হতে পারে, বাংলাদেশে ঘূর্ণিঝড় সংঘটিত হয় কেন, বা বেশি কেন সংঘটিত হয়। 3 নম্বর সুনামি কেন সৃষ্টি হয়। তুমি যদি এই 3টে কোশ্চেন অথবা পরে 4টি কোশ্চেন একটু ভালো করে পড়ো, কমন পাবা। এই 3টে কোশ্চেনই ভালো করে পড়ো, ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। বাকি কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেনগুলো একটু দেখে যেতে পারো। এবং এখান থেকে তোমার গ এবং ঘয়ের জন্য অনলি 3টা টপিকস রেখেছি, দুর্যোগ এবং বিপর্যয়। 2 নম্বরে রেখেছি প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা চক্র। এর বাইরে ইনশাআল্লাহ একটা কোশ্চেনও হবে না, আল্লাহ ভরসা। বিগত 1 যুগেরও বেশি সময় ধরে পড়াচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি ইনশাআল্লাহ এর বাইরে কোশ্চেন হওয়ার সম্ভাবনা নেই। তারপরও তোমরা যদি আরো ভালো প্রিপারেশন নিতে চাও সেক্ষেত্রে বিগত বোর্ড প্রশ্নগুলো একটু পড়তে পারো, এবং আমি যে কোশ্চেনগুলো বলেছি সেই কোশ্চেনগুলো একটু দেখে দেখে সুন্দর করে নোট করে নিয়ে এগুলো পড়লে ইনশাআল্লাহ তুমি সকল কোশ্চেন কমন পাবা। তো আজকের মতো আমরা এখানে শেষ করব, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। যে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।